জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া দেশ জুড়ে। রাজধানী সহ সারা দেশে প্রধান সড়কের মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে নির্বাচনের বার্তা। নির্বাচন কমিশনের রোডম্যাপ ও অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের পরই সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দেশ এখন নির্বাচনমুখী বলছেন বিশ্লেষকেরা। আর ভোটারদের মতে নির্বাচনের মূল উৎসব শুরু হবে তফসিল ঘোষণার পর। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে। এর 2 মাস আগে তফসিল ঘোষণা। সম্প্রতি ভোটের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। শুধু জেনারেশন নয়, এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। চলছে শুভেচ্ছা বাণীর আদলে ভোটের প্রচারণা। ভোটারদের মন জয় করার এই ক্ষুদ্র প্রয়াসের সাথে যুক্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের প্রাণান্ত চেষ্টা। যদিও তফসিল ঘোষণার পরই পুরো দমে নির্বাচনী আমেজে ফেরার আশা সাধারণের। আমাদের তো নির্বাচন করার প্রশ্নে আসে না। আমার কথা হচ্ছে যে ইলেকশন সুষ্ঠু ইলেকশন চাই আমরা, একজন সঠিক একটা সরকার চাই। নমিনেশন পেপার দেওয়ার পরে দেখা গেছে নির্বাচনের কামে আসবে, এটা না আসা পর্যন্ত নির্বাচনের আমেজ হবে। এমনি মহল্লায় এমনি ব্যানার ফেস্টুন টানাইতেছে না তারা, এটা মনে করেন এখন আনন্দ একটা। বিশ্লেষকরা বলছেন নির্বাচনী আমেজ তৈরিতে অনেকটাই সহায়ক হয়েছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান। স্থানীয় পর্যায়ে এর প্রভাব পড়তে শুরু করেছে বলেও মনে করছেন তারা। আমরা জানি যে নির্বাচন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছে। দ্বিতীয়ত, নির্বাচন নিয়ে যে দেশি বিদেশি বক্তব্য, দেশীয়ভাবে যে বক্তব্য ডক্টর ইউনূস ছিল, উনি বারবারই বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। জাতিসংঘে গিয়ে উনি আন্তর্জাতিক অঙ্গনে সেটিকে কনফার্ম করেছে। আর তৃতীয় হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের আগে যে ধরনের আলামত আমরা দেখি, যে স্টেক হোল্ডারদের সাথে মিটিং, সেটা সুশীল সমাজ হোক, সেটা শিক্ষাবিদ হোক, বা তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা যে রোড ম্যাপ তৈরি করেছে, তার মধ্যে তারা পুরোপুরি এগিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। তাই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের অধীর আগ্রহের বহিঃপ্রকাশ ঘটছে ভোটকেন্দ্রিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের দমন করতে গিয়ে শেখ হাসিনা সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজেরা ফেঁসে গেছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিয়ে জানান, ইন্টারনেট বন্ধ থাকায় তখন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাধ্য হয়ে যোগাযোগে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন। এর ফলে তাদের কল রেকর্ড করা সহজ হয়, যা এখন তাদের মানবতা বিরোধী অপরাধের বড় প্রমাণ। আর তার রেকর্ডও করেছিল এনটিএমসি। গত বছরের 17 জুলাই থেকে 10 দিন মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই থেকে 5 দিন ব্রডব্যান্ড বন্ধ রাখে আওয়ামী লীগ সরকার। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মূলত জুলাই আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এবং বাহিনীগুলোর নৃশংসতার তথ্য ছড়ানো ঠেকাতেই এই কাজ। ইন্টারনেট শাটডাউনের সেই সিদ্ধান্তই হিতে বিপরীত হয়ে দাঁড়ালো আওয়ামী লীগের জন্য। প্রসিকিউশন জানায়, সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় শেখ হাসিনা সহ অনেকে মোবাইল ফোনে নির্দেশনা দিতে বাধ্য হন। এতে তাদের কল রেকর্ড করাও সহজ হয়। মারণাস্ত্র ব্যবহারের সেসব রেকর্ডই এখন মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ। আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি। এসব কল রেকর্ডের বড় অংশই পাওয়া যায় জিয়াউল হাসানের নিয়ন্ত্রণে থাকা টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসিতে। প্রসিকিউশন জানায়, সরকার বিরোধীদের নজরদারিতে সবচেয়ে বেশি ব্যবহার করাও হয়েছিল এই সংস্থাটিকে। তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি, যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো, আমাদের সৌভাগ্য। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করতে গিয়ে মোট 69টি কল রেকর্ড জব্দ করেন তদন্ত কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাত থেকে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রী ও পথচারীরা। সড়কে পানি জমে থাকায় কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও গাড়ি বিকল হয়ে পড়ে। আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। মধ্যরাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ঢাকার কি অবস্থা, ধানমন্ডির কি অবস্থা, আশেপাশের এলাকাগুলোর কি অবস্থা? কিন্তু আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশের উপরে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব কম থাকায় এবং বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে সেটি মাঝারি অবস্থান করায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপের সৃষ্ট লঘুচাপের প্রভাবেই কিন্তু গতকাল মধ্যরাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি রাত বাড়ার সাথে সাথে একদিকে যেমন মাঝারি প্রবল হয়েছে, সেই সাথে সাথে আমরা সকাল হতে কিন্তু দেখছি যে রাজধানীর বিভিন্ন সড়ক, গলি, এলাকা, মহল্লা ডুবে গেছে, পানির নিচে রয়েছে বলা যায়। আমরা এখন আছি ধানমন্ডির যে রাস্তাটি, ধানমন্ডির ওপর নিউ মার্কেট থেকে মিরপুরের দিকে যে রাস্তা, সেই রাস্তায় সেই সড়কটি আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু পানির নিচেই রয়েছে এবং প্রায় হাঁটু পর্যন্ত পানি এই সড়কের বিভিন্ন জায়গায় বেঁধে আছে, যার কারণে একটি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই সড়ককে কেন্দ্র করে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি ধানমন্ডির 27 নম্বর মানিক মিয়া এভিনিউ, বনানীর মতো রাস্তায়ও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে। এতে নগরবাসীর সকালে কিছুটা হলেও যোগাযোগ বা যানবাহন চলনায় ভোগান্তি হচ্ছে, কেননা আমরা দেখেছি যে জলবদ্ধতার কারণে বেশ কয়েকটি গাড়ি, ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি কিন্তু বিকল হয়ে পড়েছে এবং মাঝ সড়কে দাঁড়িয়ে আছে। পাশাপাশি যারা সাইকেল এবং মোটরসাইকেল আরোহী তাদেরকে এই সকল সড়ক ঘুরে যেতে হচ্ছে, নতুবা তাদেরকে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। যদিও কিন্তু ভোরের পর থেকে সকাল 6টার পর থেকে বৃষ্টি কমে এসেছে, কিন্তু আবহাওয়া অফিস অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে যে আজ বুধবার সারাদিন দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এই বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের উপরে এই বৃষ্টির প্রবণতা রয়েছে সবচেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে যে এই বৃষ্টি আগামী 2-1 দিন চলমান থাকবে এবং আগামীকালকের পূর্বাভাসেও কিন্তু বলা হচ্ছে যে এই সমস্ত এলাকা রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে এবং সেই বৃষ্টি 2 দিন পর্যন্ত এই প্রবণতা থাকতে পারে, কেননা সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে। যেই লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি এবং লঘুচাপটি সম্পূর্ণ উত্তর বঙ্গোপসাগর থেকে পশ্চিম দিকে সরে না যাওয়া পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা থাকবে। তবে এই বৃষ্টি যদি চলমান থাকে তবে রাজধানীবাসীর জন্য যে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে সেটি আমরা ইতিপূর্বেও দেখেছি। বেশ কয়েকদিন আগেই কিন্তু এরকম প্রবল বর্ষণের কারণে রাজধানী প্রায় বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ছিল এবং এতে নগরবাসীকে কিন্তু ভোগান্তির শিকার হতে হয়। যারা অফিসগামী, স্কুলগামী মানুষ বা শিক্ষার্থী তাদেরকে বিশেষ করে এই সকালবেলা ভোগান্তির মুখে পড়তে হয়। অফিসে যাওয়ার জন্য যানবাহন, একদিকে বৃষ্টির পানিতে যানবাহন বিকল হয়ে যাওয়া এবং সাধারণত এই ধরনের বৃষ্টি হলে আমরা নগরে যেটা খেয়াল করি যে যানবাহন সংকট। এই যানবাহন সংকট কিন্তু সেই ভোগান্তি আরও অনেকটাই বাড়িয়ে দেয়। একদিকে যেমন সিএনজি ভাড়া এবং রিক্সা ভাড়া দ্বিগুণ বা তার বেশি হয়ে দাঁড়ায়, এটি যেমন রাজধানীবাসীর জন্য একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়ায়। অন্যদিকে যে গণপরিবহন, সেই গণপরিবহনের স্বল্পতা সেই ভাড়া বাড়তি হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়ায়। এবং বৃষ্টি হলে সাধারণত কিন্তু যারা ব্যক্তিগত যানবাহনে চলাফেরা করেন, প্রাইভেট গাড়ি বা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার, সেই সমস্ত যানবাহনও কিন্তু সড়কে অনেকটা কম বের হয়, কেননা এই যে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয়ে যাওয়ার যে একটা ভয় আশঙ্কা থাকে, সেই জায়গা থেকে কিন্তু এই সৃষ্ট সমস্যা নগরবাসীকে একটি সাময়িক হলেও ভোগান্তির মধ্যে ফেলে দেয়। এছাড়াও এই জলাবদ্ধতার কারণে বা পানি দ্রুত নেমে না যাওয়াতে যে সমস্ত এলাকার ড্রেনের পানি উপচে সড়কে চলে আসে কিংবা বিভিন্ন মহল্লা গলির মধ্যে প্রবাহিত হয়, সেখানে কিন্তু ময়লা আবর্জনা উঠে পড়ে এবং সেটিও কিন্তু একটি নোংরা এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, যার মধ্য দিয়ে হেঁটে যাওয়াও অনেকটা দুষ্কর হয়ে পড়ে।
এবং যদিও কিন্তু প্রথমত মানে একেবারে সকালের শুরু, মানুষের চাপটা সড়কে তেমনও একটা পড়েনি। আনোয়ার সাদাত নূর, এই তো এই এলাকার অবস্থা, আর অন্যান্য এলাকার কি অবস্থা আপনি কি জানতে পেরেছেন কিনা? আমরা সকালে এই এলাকা ছাড়াও আরো যে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। আগেও যেটা বলছিলাম যে ধানমন্ডি 27 নাম্বার, ধানমন্ডি 32কে কেন্দ্র করে যে এলাকাগুলো আছে ঢালু এলাকা, সেই সমস্ত এলাকা, বনানীর মতো জায়গায়, ফার্মগেট এলাকায়, মানিক মিয়া এভিনিউ, মোহাম্মদপুরের একটা অংশ, এই সমস্ত এলাকাতেও কিন্তু এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতা কিন্তু সৃষ্ট হচ্ছে ঠিক মাঝরাতের পর থেকে। বৃষ্টি কিন্তু মাঝরাত থেকে শুরু হলেও তখন হালকা এবং মাঝারি পর্যায়ের বৃষ্টি ছিল এবং সেটি ভোর রাত থেকে কিন্তু প্রবল বর্ষণের রূপ নেয়। এই প্রবল বর্ষণই কিন্তু শেষ রাতের দিকে এসে এই জলাবদ্ধতা বা বেশি পানি সৃষ্টি করে এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার সুযোগ পায়নি। এবং এই সামান্য জলাবদ্ধতায় আমাদের যে বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এর উল্লেখযোগ্য কারণ হিসেবে কিন্তু নগরবিদরা বলছেন যে আমাদের যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবহৃত ড্রেনগুলো, সেগুলো বিভিন্ন ময়লা আবর্জনার কারণে আটকে থাকে। এই আটকে থাকাতেই কিন্তু পানি সময় মতো বা অতি দ্রুত নিষ্কাশন হওয়ার সুযোগ পায় না। এই নিষ্কাশন ব্যবস্থা পরিপূর্ণ না থাকার কারণেই কিন্তু নগরবাসীকে বর্ষার মধ্যে বারংবার ভোগান্তিতে পড়তে হয়। এই ভোগান্তি নগরবাসী বিভিন্নভাবে প্রকাশ করলেও বিশেষ করে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মানুষের যে প্রতিবাদ বা বিরক্তি সেটা কিন্তু প্রকাশ পায়। তারপরেও আমাদের নগর কর্তৃপক্ষ ব্যাপারে অনেকটাই উদাসীন কিংবা সঠিক পদক্ষেপ কিন্তু বারংবারেও নেওয়া হয় না বা নেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু প্রতি বছরই সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা দেখেছেন কিনা আপনি এ পর্যন্ত কোথাও এই জলাবদ্ধতা নামানোর জন্য? না, এখন পর্যন্ত কিন্তু আমরা সিটি কর্পোরেশন বা যে সমস্ত সংস্থাগুলি নগরকে সেবা দেয় বা নগরের শৃঙ্খলা বজায় রাখতে, সেই তাদেরকে কিন্তু আমাদের এখনো সড়কে চোখে পড়েনি বা পানি নিষ্কাশন কিংবা ড্রেনেজ ব্যবস্থাকে ময়লা সরিয়ে পানি নিষ্কাশনের জন্য সেটিকে সচল করার মতো যে কার্যক্রম সেগুলো কিন্তু আমাদের চোখে এখনো পড়েনি। আমরা দেখছি যে এই ধানমন্ডির 27 নম্বর যে সড়ক, এই সড়কের শুরুতেই কিন্তু ইতিমধ্যে এই সকালে যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটটি শুধুমাত্র কিন্তু জলাবদ্ধতার কারণেই, কেননা জলাবদ্ধতার কারণে ছোট যানবাহন যেগুলো সেগুলো কিন্তু যেতে ভয় পাচ্ছে, আবার বেশ কিছু যানবাহন সড়কেই পানির মধ্যে বিকল হয়ে থাকায় সেগুলোকে সরিয়ে নেওয়া সম্ভব না হতেও কিন্তু একটি কৃত্রিম মানে যানজটের সৃষ্টি হয়েছে। বলা যায় যে নগরে একসাথে জলজট এবং যানজট এই সকাল থেকেই কিন্তু দৃশ্যমান হয়েছে, যেটি চোখে পড়ছে ধানমন্ডির এই সড়কে। এই ধানমন্ডি সড়ক ছাড়াও কিন্তু মানিক মিয়া এভিনিউ, যেটি সংসদ ভবনের সামনে দিয়ে চলে গেছে, একটি প্রশস্ত রাস্তা এবং রাজধানীর একটি অন্যতম সড়ক, সেই সড়কটিও কিন্তু জলাবদ্ধতার বাইরে নেই। আমরা সেই সড়কের দুই পাশেও দেখেছি যে পানি জমে আছে এবং রাস্তাটি পানি জমে থাকার দরুন কিন্তু নিতান্তই সরু হয়ে দাঁড়িয়েছে, যার ফলে কিন্তু সব যানবাহনগুলোকে একটি সারির ভেতর দিয়ে যেতে হচ্ছে, এতে ধীর গতির সৃষ্টি হচ্ছে। আবার ফার্মগেটের মতো ব্যস্ততম এলাকায় সেখানেও কিন্তু যে একটি অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু এই যে অটোরিকশা কিংবা অন্যান্য যানবাহনগুলোও কিন্তু যেতে পারছে না, যার ফলে সেই এলাকাগুলোতেও কিন্তু ধীর গতির সৃষ্টি হয়েছে। ফলে সকাল থেকে বলা যায় যে নগরবাসী এক ধরনের ভোগান্তির মুখে পড়েছেন, ভোগান্তির মধ্যে পড়েছেন এবং সেই ভোগান্তি যে প্রতিদিনের, অনেক যাত্রী এবং চালকরা কিন্তু আমাদেরকে সেটি বলছিলেন যে বৃষ্টি হলেই সড়কে জলজট তৈরি হয় এবং এই জলজট নিরসনের কোনো পদক্ষেপ আমাদের শহরে স্থায়ীভাবে নেওয়া হচ্ছে না। যখন এই জলজট তৈরি হয় তখন সাময়িকভাবে একটি প্রতিকার বের করা হলেও পরবর্তী বৃষ্টিতে আবারও সেই একই রূপ ধারণ করে। তবে নগরবাসী বলছেন যে এই সমস্যা থেকে মুক্তি পেতে নগর কর্তৃপক্ষের একটি স্থায়ী উদ্যোগ নেওয়া এবং সমাধানের পথে যাওয়া উচিত, যার থেকে নগরবাসী মুক্তি পাবে কিংবা প্রবল বৃষ্টিতেও আর কোনো ধরনের জলজট বা ভোগান্তি নগরবাসীকে সম্মুখীন হতে না হয়। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যোগাযোগ করব।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী আজ বুধবার সকাল 8:45 দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম মতে নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধি পূজার মধ্য দিয়ে, অষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট সর্বমোট 48 মিনিটে হয় সন্ধি পূজা। এ সময় দেবী দুর্গার হাতে বধ হয় মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। তাই দিনটি আনন্দের সাথে উদযাপন করেন ভক্ত অনুরাগীরা। তবে এই দিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়েছে দেবী ভক্তদের মনে। দেবী আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। দশমীর দিন দেওয়া হবে প্রতিমা বিসর্জন। অশ্রুসিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে। মহানবমীতে আসলে শত্রুর বিনাশ করেন দেবী। সেই উপলক্ষে যে বিহিত পূজার বিধান আছে, সে বিহিত পূজার বিধান অনুসরণ করা হবে। মহাস্নান হবে, ষোড়শোপচারে পূজা হবে এবং দেবীর প্রতি ভক্তি অর্ঘ্য নিবেদিত হবে। পঞ্চগড়ে প্রায় 3 যুগ ধরে একই আঙিনায় মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় উপাসনা করছেন। পাশাপাশি মসজিদ মন্দির চলছে নামাজ পূজা। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে উভয় ধর্মের অনুসারীরা বন্ধুত্বের বন্ধন করে তুলেছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। পঞ্চগড় সদরের জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এখানে পাশাপাশি দাঁড়িয়ে মসজিদ আর পূজা মণ্ডপ। এক পাশে ঢাকঢোল এবং পূজা অর্চনার সুর, অন্য পাশে আতরের সুবাস। 30 বছরের বেশি সময় ধরে দুই ধর্মের মানুষ এখানে পালন করছেন তাদের নিজ নিজ ধর্ম। নামাজের সময় থেমে যায় ঢাকঢোলের কোলাহল, আবার পূজার সময় ভরে ওঠে উলুধ্বনি আর ধূপকাঠির সুবাস। এক পাশে মসজিদ আছে, কিছু দূর পরে আমাদের মন্দির। তো এখানে মুসলমান ভাইরা ওরা ওদের মতো করে নামাজ পড়ে, আর আমরা আমাদের মতো করে পূজা করি। আমরা হিন্দু মুসলিম এখানে দীর্ঘদিন ধরে আমরা বসবাস করে আসি। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, আমরা সম্প্রদায় সম্প্রীতির মধ্যে সবাই আছি। জনপ্রতিনিধিদের কাছ থেকেও পাওয়া গেল সম্প্রীতির সুর। যে আমার যে গয়নাবাড়িতে শুধু জিতাপাড়া নয়, পুরা গয়নাবাড়ি ইউনিয়নে যত হিন্দু মুসলিম আমরা ভাই ভাই হিসাবে, এবং আমাদের মধ্যে একটা যে আন্তরিকতা আছে, সেটার উদাহরণ আপনারা এখানে বলতে পারেন। এখানে আমাদের পূজা মণ্ডপের সামনে ওয়াক্তিয়া মসজিদ এবং আমাদের প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠেই আমরা কোণায় আছি। তো আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মীয় উৎসব উদযাপন করছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে ইলিশ মাছ, জাল, জেলে ও সাম্পান নৌকার আবহে সজ্জিত করা হয়েছে পূজা মণ্ডপ। শহরের পুরানবাজার এলাকার দাসপাড়া সর্বজনীন কালী মন্দিরে ব্যতিক্রমী এমন পূজা মণ্ডপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এক মাস ধরে নিপুণ কারুকাজে তৈরি করেছেন এই পূজা মণ্ডপ। নদী বাচুক, ইলিশ ফিরুক ঘরে, জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই বার্তা দিচ্ছেন চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। ইলিশ, জেলে, জাটকা, মা ইলিশ, জেলেদের মাছ ধরা, মাছ কেনা বেচা সহ নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী পূজার মণ্ডপ। ইলিশের থিমটা দিছে, এটা আসলে অসাধারণ। চাঁদপুরের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে। প্রতি বছরই এটা এই মণ্ডপটা একটু ব্যতিক্রম করে, তার জন্য এই মণ্ডপের প্রতি সবার একটা আলাদা আগ্রহ থাকে যে এবার কি করবে, এর আগের বার কি হয়েছে। ইলিশ নিয়ে বিষয়ভিত্তিক এই পূজা মণ্ডপের নাম ইলিশের বাড়ি চাঁদপুর। এর আগে প্লাস্টিক বর্জন, বৃক্ষ নিধন ও পাখি রক্ষা নিয়ে পূজার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা বেশ আলোচিত হয়। সেই ভাবনা থেকেই এই আয়োজন। ইলিশের বাড়ি চাঁদপুর, এটা একটা চাঁদপুরের একটা প্রতিষ্ঠিত নাম। সেটাকে তুলে ধরার জন্য আমাদের চারুকলা ছাত্র দ্বারা এটা তুলে ধরছি। বেশিরভাগই পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল। জাল ছিল ট্রেডিশনাল যে মাছের জাল ইউজ করা হয়, নতুন এগুলো আমরা ব্যবহার করেছি। প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে সাজানো হয়েছে এই মণ্ডপ। আগামীতেও সামাজিক সচেতনতার নানা বার্তা দিতে চায় মন্দির কমিটি। মৎস্য মাছ জাপানিতে আসুক, এই প্রেক্ষাপটকে মানুষকে জ্ঞাত করার জন্য
ঝাটকা নিধন বন্ধ করুন, মা ইলিশ রক্ষা করুন, এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে এবার আয়োজন। চাঁদপুরে এবার 224টি মণ্ডপে সিসি ক্যামেরা সহ ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহানবমীর পূজার আয়োজন নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, মুন্সিগঞ্জে পূজার আমেজ কেমন দেখছেন? মহানবমী ঘিরে কি আয়োজন আছে আজকে? শারদীয় দুর্গা উৎসবের আজ চতুর্থ দিন মহানবমী। অষ্টমী রাত পর্যন্ত মুন্সিগঞ্জে সকল পূজা মণ্ডপগুলিতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা পালন করছেন শারদীয় এই দুর্গা উৎসবের সকল আয়োজন। তবে মাঝ রাত থেকে মুষলধারে বৃষ্টি নবমীর সকালে আজ কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু প্রতিটি মণ্ডপ, অস্থায়ী মণ্ডপগুলোর যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি যে বৃষ্টিতে মণ্ডপগুলো কিন্তু প্রায় একেবারে ভিজে গেছে, কিন্তু স্থায়ী মন্দির ভিত্তিক যেই মণ্ডপগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো অবস্থায় রয়েছেন। এবং সকালের এই সময়টাতে মহানবমীতে প্রতিবার আমরা যেটি লক্ষ্য করি যে একটু পরে অর্চনা শুরু করেন। মহা অষ্টমীতে সাধারণত রাতের বেলাতে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু প্রতিমা দর্শনের জন্য বের হয়ে যায় এবং সেটি আমরা লক্ষ্য করেছি গত রাতে একেবারে মধ্যরাত পর্যন্ত, বৃষ্টি আসার আগ পর্যন্ত পরিবার পরিজন নিয়ে ধুমধাম করে কিন্তু মুন্সিগঞ্জের 6 উপজেলায় 354টি মন্দিরে দর্শনার্থীরা গিয়েছেন এবং তাদের পূজা নিবেদন করেছেন। এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি যে এই যে আনন্দ, শারদীয় দুর্গা উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে মানুষের মনে। আর আজ শারদীয় দুর্গা উৎসবের চতুর্থ দিনে মহানবমীতে, চন্দ্রের নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা আজ পালন করবে মহানবমী ও কল্পারম্ভ এবং বিহিত পূজা। রামায়ণ যুগে অবতার শ্রীরামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পরে তিনি নবমী তিথিতে দুর্গা পূজা করেছিলেন 108টি নীল পদ্ম দিয়ে এবং সেই সাথে এই মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীল পদ্ম দিয়ে পূজিত করা হয়। সাধারণত গ্রামগঞ্জে যে পূজা অর্চনাগুলো হয় সেখানে নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিত ফুল এবং যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হবে আজকের এই নবমী বিহিত পূজা। মূলত নবমীর এই পূজার মাধ্যমে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের পূজা অর্চনার মূল পর্বটি শেষ হয় এবং নবমীর পূজার পরপরই কিন্তু দশমীর একটা সুর বেজে ওঠে। আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুন্সিগঞ্জের 354টি যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত নির্বিঘ্নে কিন্তু পূজারীরা কিন্তু পূজা নিবেদন করতে পারছেন। আর যেটি শুরুতেই বলেছিলাম যে মুষলধারে বৃষ্টি সকালের নবমীর অর্চনাতে সামান্য ব্যাঘাত ঘটালেও পূজা কমিটিগুলো, প্রত্যেকটি পূজা কমিটি মনে করছেন যে বেলা বাড়ার সাথে সাথে যদি বৃষ্টি সামান্য কমে আসে তখন কিন্তু সুন্দরভাবে নবমীর আয়োজন আজ সম্পন্ন করতে পারবেন দিনব্যাপী কার্যক্রমের মধ্য দিয়ে এবং দশমীর জন্য তারা প্রস্তুতি নিতে পারবেন। মুন্সিগঞ্জের 354টি পূজা মণ্ডপের তথ্য এই ছিল আমার কাছে আজকে সকালে সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থায়ন কমে আসছে, তাই নিজ দেশে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের আসল সমাধান। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায় এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সংকট সমাধানে বিশ্ব নেতৃত্বকে 7 দফা প্রস্তাবনাও দিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সভায় 7 দফা প্রস্তাবনা দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মধ্যে রয়েছে রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন। প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা উভয়ের জন্যই সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখন আর সংহতির কথা নয়, বরং কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়। উল্লেখ করেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশে, মাদক পাচার সহ নানা হুমকিতে বাংলাদেশ। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জন্য আমাদের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। রোহিঙ্গারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে নিরাপত্তার সংকটও তৈরি করছে। বেকার রোহিঙ্গাদের বাংলাদেশে উপার্জনের অনুমতি আমরা দিতে পারি না।
প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। আশা প্রকাশ করে বলেন, উচ্চ পর্যায়ের সম্মেলন রোহিঙ্গা ইস্যুতে বিশ্বকে নতুন করে অঙ্গীকারাবদ্ধ করবে। অর্থায়ন কম আসছে, একমাত্র শান্তিপূর্ণ পথ হচ্ছে তাদের প্রত্যাবাসন শুরু করা। গণহত্যার শুরুর ৮ বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেই। আন্তর্জাতিক অর্থায়নও মারাত্মক ঘাটতিতে ভুগছে। সংকট সমাধানে আমাদের একযোগে কাজ করার অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ এ লক্ষ্যে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত। অধ্যাপক ইউনূসের দাবি, গণহত্যার ৮ বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অর্থায়নও বড় ঘাটতিতে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার দুপুরে মগবাজারে আল ফালা মিলনায়তনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ৫ দফা দাবির পক্ষে জনমত গঠনে ১ থেকে ৯ অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন হবে। ১০ অক্টোবর রাজধানী সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। তিনি বলেন, জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। তা না হলে জনগণ রাজপথে আন্দোলন চলমান রাখতে বাধ্য হবে। এর আগে সেপ্টেম্বরে একই দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামী ১০ই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী ১০ তারিখ রাজধানী সহ সকল বিভাগীয় শহরে। ১২ই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। নির্বাচন কমিশনের যাচাই বাছাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। তবে এনসিপির দাবি করা প্রতীক শাপলা বিধিমালায় না থাকায় প্রতীকের বিষয়ে এনসিপিকে চিঠি দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই কথা জানান। ইসি সচিব জানান, নিবন্ধনের বিষয়ে ৩টি দলকে অধিকতর পর্যালোচনা করা হবে। সেগুলো হলো বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ। এছাড়া 9টি দলকে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে তদন্তে 22 দলের মধ্যে 7টি দলের আবেদন বাতিল করা হয়েছে। নিজামী ইসলামী পার্টির নিবন্ধনের বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। এর আগে নির্বাচন কমিশনে 143টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নির্বাচন কমিশনকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার অভিযোগ, দুটি দল নির্বাচন কমিশনকে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। দাবি করেন, একটি দলের পক্ষ হয়ে কাজ করছে ইসি। এই কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। তবে নিবন্ধন পেতে এনসিপি সব শর্ত পূরণ করেছে বলে ঘোষণা দেয় ইসিকে ধন্যবাদও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতীক প্রশ্নে তিনি বলেন, ইসি তাদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছে। শাপলা প্রতীক পেতে আইনি কোনো জটিলতা নেই। আর আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। তাদেরকে আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। পাহাড়ে অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা জড়িত উল্লেখ করে এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডারের মতে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খাগড়াছড়িতে 144 ধারা বহাল রাখা প্রয়োজন। এদিকে প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার জন্য 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে।
খাগড়াছড়ির সদর উপজেলা পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় একদিকে ১৪৪ ধারা, অন্যদিকে যুগ্ম ছাত্র জনতার ডাকে অবরোধে স্থবির জনজীবন। অভ্যন্তরীণ সড়কে সীমিত পরিসরে গাড়ি চলাচল করলেও বন্ধ দূরপাল্লা যানবাহন, খোলেনি কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এতে পুরোপুরি বন্ধ স্থানীয়দের আয় রোজগার। খাওয়া দাওয়ার কিছু নাই। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি কোনো রকমে এই যে সংসার চালাই দোকান ভাড়া দিয়ে, ওটা পুরো পড়ে গেছে। পলতিনটা বাড়ি শেষ, বাড়ি ঘর বেগুন শেষ, কিছু না পাইলাম, কাপড় চোপড় বেগুন শেষ। সেনাবাহিনী বলছে পাহাড়ের অস্থিরতায় বহিঃশক্তি ও একটি মহল ইন্ধন দিচ্ছে বলে তথ্য প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সাংবাদিকদের একথা জানান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নস্যাৎ করতে পারে সেই ধরনের ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। দুপুরে গুইমারার রামসু বাজার এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে কথা বলেন তারা। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যেটি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি ৫ সদস্য বিশিষ্ট। সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনে বাধা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পাহাড়ে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় কিছু সন্ত্রাসী চিহ্নিত হয়েছে, আটক করা হয়েছে কয়েকজনকে। খাগড়াছড়ি এবং গুইমারাকে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়। সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহলে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় মারা যান জিপ চালক থেইচিং মারমা। প্রিয়জনকে হারিয়ে শোকের মাতম পরিবারে। স্বজনরা মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে জানিয়েছে প্রশাসন। সেনাবাহিনী বলছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এদিকে সহিংসতার ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। গাড়ির জন্য তেল আনতে রোববার রামসু বাজারে গিয়েছিলেন খাগড়াছড়ির গুইমারার জিপ চালক থইচিং মারমা। তখন সড়ক অবরোধ করা নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। থইচিং মারমাকে হারিয়ে তার পরিবারে এখন শোকের মাতম। ঘরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, কিন্তু সন্তান জন্মের আগেই তরুণ থইচিংয়ের চলে যাওয়া মানতে পারছেন না স্বজনরা। পরিবারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তাদের। তেল নিতে বের হয়েছে ৫-১০ মিনিটের মধ্যে শুনছি যে গুলি লাগছে। ছেলে আমাদের সংসার, ছেলে বৌমা এখন সামনে ডেলিভারি হবে না তারিখে। এদিকে সন্তান হারালেও কোনো মামলা করতে চান না থইচিং মারমার বাবা। ভবিষ্যতে যেন কোনো বাবার বুক খালি না হয় এমনই প্রত্যাশা তার। বিচার চাই যে যাহাতে আরো আগামীতে যাহাতে আমার মতো বুক খালি না মতো এরকম আমি বিচার চাইতেছি। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছে প্রশাসন। সংঘাতের কেন্দ্র গুইমারার রামসু বাজারও পরিদর্শন করেছেন তারা। পরিবার মামলা না করলেও পুলিশই বাদী হয়ে মামলা করবে জানালেন পুলিশ সুপার। খাগড়াছড়ি ঘটনা আমরা দেখছি এবং এখানে অবশ্যই মামলা হবে। মামলা প্রক্রিয়াধীন, আজকে মামলা হয়ে যাবে এবং এখানে যাদের দোকান ভাঙচুর হয়েছে বা লুটপাট হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি থানায়, তারা বাদী হয়ে মামলা করতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পাশাপাশি সব ধরনের সহায়তার কথা জানিয়েছে সেনাবাহিনী। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোনো ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ। এদিকে খাগড়াছড়ির গুইমারার সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি।
কক্সবাজারের সেন্ট মার্টিন এলাকায় সাগরে মাছ ধরার সময় 14 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সকালে 2টি ট্রলার সহ তাদের অপহরণ করা হয়। টেকনাফ পোর্ট মালিক সমিতির পরিচালক সাজ্জাদ আহমেদ জানান, কাউখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এর মধ্যে 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের কাছ থেকে অপহরণের বিষয়টি জেনেছে তারা। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এর আগে গত 12 সেপ্টেম্বর আরাকান আর্মির 5টি ট্রলারের 14 জেলেকে অপহরণ করে। তাদের মধ্যে 17 জন কৌশলে পালিয়ে আসে। ট্রলার মালিকদের হিসেবে গেল বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 242 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে 124 জনকে ফেরত এনেছে আইন শৃঙ্খলা বাহিনী। বগুড়া পৌর শহরে 13 নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাহুল লিছিনেয়া পুকুরে মাছ ধরতে ওই এলাকায় যান। তাকে একা পেয়ে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ধারণা করছে পুলিশ। পূজার লম্বা বন্ধের মধ্যেও থেমেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। আবাসিক শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় অনলাইনের পাশাপাশি বাসায় গিয়েও প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। প্রার্থীদের আশা, 35 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচনে ভোট দিতে সিংহভাগ শিক্ষার্থী ভোট দেবেন। 35 বছর পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার একদিন পর 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত শুরু হয় দুর্গাপূজার ছুটি। লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গেছেন প্রায় 7,000 আবাসিক শিক্ষার্থী। এতে নির্বাচনী প্রচারে ভাটা পড়লেও বসেনে প্রার্থীরা। আমাদের সেন্টার ফিল্ডগুলা এবং জুপরিগুলা এবং আমাদের যে প্ল্যাটফর্ম আছে, আমাদের 0 পয়েন্ট, ওইখানে আমরা বিশেষ করে স্টেশনেগুলো কভার করছি। আবাসিক যে শিক্ষার্থীগুলো আছে, আমরা প্রত্যেকটা হলে হলে যাচ্ছি, তাদের অভাব অভিযোগ, যে প্রাপ্তি প্রত্যাশাগুলো শুনতেছি। এখনও যেসব শিক্ষার্থী হলে রয়েছেন এবং শহরের বাসায় থাকছেন, তাদের সঙ্গে দেখা করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তবে বেশি জোর দিচ্ছেন অনলাইন প্রচারে। প্রত্যেকটা মানুষই চায় আমি তাকে যেন পার্সোনালি রিচ করি, আমার যে ইশতেহারগুলো আছে তাকে যেন আমি কনভিন্স করতে পারি। সেই দিক থেকে আমরা অনলাইন ফোকাস রাখতেছি। প্রচারণাটা কিছুটা অনলাইন বেসড রেখেছি এবং যে স্টুডেন্টরাই আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত অবস্থান করছে তাদের সাথে আমরা গণসংযোগ করছি। প্রধান 2 প্রতিদ্বন্দ্বী প্যানেল ছাত্রদল ও ছাত্র শিবির বলছে, ছুটিতে শিক্ষার্থীরা দূরে চলে গেলেও নির্বাচনের আগে ক্যাম্পাসে ফিরে ভোট দিবেন তারা। আমরা এখন অনলাইনের দিকে একটু ফোকাস করছি। অনলাইনে প্রচারণাটা এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পাশাপাশি অফলাইনে যে সকল শিক্ষার্থীরা এখন স্টে করছে ক্যাম্পাসে, অনেকে আবার পরীক্ষা এবং পরীক্ষার কারণে অনেকে থেকে গেছে, তাদের কাছে আমরা রিচ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি কটেজগুলোতে, শহরের বাসাগুলোতে যেন তাদের কাছে পৌঁছাতে পারি। আমাদের তো অনেকেই, যেহেতু আমি নিজে একজন শিক্ষার্থী, আমাদের ব্যাচমেট বন্ধুরা আছে, তো তাদের মাধ্যমে চেষ্টা করছি যে ওই জায়গায় যাওয়ার জন্য। চাকসু নির্বাচনে 415 প্রার্থীর মধ্যে 26টি পদে ছাত্র প্রতিনিধি ঠিক করবেন 27,000 ভোটার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম দিন এই দিবস পালন করা হয়। 1990 সালে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। 1991 সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা অনুযায়ী 2100 সালের মধ্যে পৃথিবীতে প্রবীণের সংখ্যা 200 কোটি ছাড়িয়ে যাবে। দেশে বয়স্ক ভাতা পান না 66 লাখেরও বেশি প্রবীণ। 60 প্রবীণদের স্বাস্থ্য সেবায় বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন সিনিয়র সিটিজেন্স ফোরাম। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিত এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে সচেতনতা সৃষ্টির তাগিদ তাদের।
৭৮ বছর বয়সের প্রবীণ শরীয়তপুরের মনির হোসেন রাজধানীর মহানগর প্রজেক্টে ছোট্ট একটি দোকান চালান। সাইকেল, রিকশা, মোটরযান মেরামত করেন তিনি। 5 ছেলে মেয়ে থাকলেও নিজের রোজগার নিজেকেই করতে হয়। বইয়ে থাকলে লাভ হবে কি? আপনি হয়েছেন আমি মানুষ, আপনার কাছে আত্মহত্যা কয়দিন পাচ্ছেন, আর আমার কয়দিন আমরা জীবন পাচ্ছি। মাদারীপুরের দবির উদ্দিন চাকরি করতেন খুলনা জুট মিলে। সেখানে চাকরি হারানোর পর ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করছেন। নিজের সংসার তো যোগান দিতে হবে। এখানে আল্লাহর রহমতে যদি পারি, এখনো যতটুকু হিম্মত আছে ইনশাল্লাহ করে খাইতে পারবো। একই প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী কর্মচারী হুমায়ুন কবিরও 60 পার করেছেন। কাজকর্ম না করলে তো চলা যাবে না। এই ধরেন কারেন্ট বিল, ডিস বিল, পোলাপানে পড়া লেখা, প্রাইভেট। খুলনার পাইকগাছার প্রবীণ মুনির শেখ রিকশা চালান ঢাকায়। গ্রামে তার 18 কাঠা জমি দখল করে রেখেছে আত্মীয় স্বজন। 7 বার আমার খালি আইডেন্টি কার্ডে ফটোকপি নেছে, নিয়ে কয় ওই আইডেন্টি কার্ডে ফটোকপি আর ওই জমি দাক্ষতি নেই, এবার ওই তালিকা বানায় আমরা জায়গাও কি দিয়ে গেছি। সমাজে মধ্য ও উচ্চবিত্ত প্রবীণদের চিত্র আবার ভিন্ন। তাদের কেউ কেউ উচ্চ পদে চাকরি ও অবসর শেষে থাকছেন বৃদ্ধাশ্রমে। দেশে প্রবীণ ভাতার আওতায় আছে 84 লাখ। বয়স্ক ভাতা পান না 66 লাখেরও বেশি। তাই দরিদ্র ও অসচ্ছল প্রবীণদের জন্য প্রতিটি হাসপাতালে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা থাকাটা জরুরি। প্রবীণদের জন্য সরকারের একটা আলাদা বাজেট থাকা উচিত। এটা প্রবীণদের জন্য নির্দিষ্ট থাকবে তাদের স্বাস্থ্য সেবার জন্য, এবং প্রত্যেক হাসপাতালে তাদেরকে ভর্তি হওয়া, অ্যাডমিশনের জন্য বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য তাদের প্রায়োরিটি থাকা উচিত। দেশে 65 বছরেরও বেশি বয়সী আছে 97,27,000। সমাজসেবা অধিদপ্তর ও সিনিয়র সিটিজেন ফোরাম বলছে, যা আগামী বছর দাঁড়াবে প্রায় 2 কোটিতে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।